আমি দৌড়িয়ে সামনে এসে দরজাটা যখনকার আমি খুলে দিলাম তখনকার ওখানে ডিবির লোকজনই এসে আমাকে ফার্স্ট আমার কানের উপরে কয়েকটা মারধর করছে। হ্যাঁ, ঘাড়ের উপরে পড়লো, পরবর্তীতে আমাকে হ্যান্ডকাপ পরালো পিছের দিকে। আর আমি একজন জার্নালিস্ট হিসেবেও যদি বলি যে আমি একটা মানুষের ভালো মন্দ কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বলতে পারবো না, তাহলে আমার বাকস্বাধীনতা কোথায় থাকলো? আমি ওখানে অনেক জায়গায় সাংবাদিক, আমি আমার পরিচয় তারা জানে সাংবাদিক, তারপরে প্রত্যেকটা মুহূর্তে এসে হয়রানিটা করতো। সকালবেলা আসতো, কোনো সময় বলতো যে জেলারে সিআইডি, পরিচয় দিয়ে এসে কম্বলগুলো সব আলাদা করে বিছানাগুলো সব আলো জলো করে দিয়ে যেত, জামা পোশাকগুলো সব মাটিতে ফেলে দিয়ে যেত। আবার কোনো সময় রাত 11টার সময় আসতো, ডেপুটি জেলারদের নেতৃত্বে এসে সব এলোমেলো করে দিয়ে যেত। এই মানসিক হয়রানিগুলো, এই টর্চারগুলো বারবার করছে, এলোমেলো দিল। একবার এসে আমার ভাতের প্লেট পর্যন্ত ভাঙে ফেলাই দিয়ে গেছে, উচ্ছৃঙ্খলপনা ইচ্ছা করে। তার সেদিনকার আমি তখন ডেপুটি জেলার ছিল একজন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আলুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে কথা বলবো সিনিয়র সাংবাদিক শেখ জামাল ভাইয়ের সঙ্গে। শেখ জামাল ভাই আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। আপনারা সকলে হয়তো জানেন যে শেখ জামাল ভাইকে 23 অক্টোবর, এই 5 আগস্টের পরে যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার 23 অক্টোবর বিনা কারণে তাকে বাসার থেকে গ্রেপ্তার করেছিল, মগবাজারের বাসার থেকে। তারপর তিনি 3 মাস 7 দিন কারাবন্দী ছিলেন। একটা মিথ্যে হত্যা মামলা তার বিরুদ্ধে প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয়, তারপরে আরও মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, রিমান্ডে আনা হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি জামিনে বেরিয়ে এসেছেন। তো আমরা জামাল ভাইয়ের কাছে আজকে তার এই মিথ্যে মামলায়, একজন সাংবাদিক হিসেবে মিথ্যে মামলায় তিনি যে 3 মাস কারাবন্দী ছিলেন, এই বিস্তারিত বিবরণটা আমরা তার কাছে জানার চেষ্টা করব। জামাল ভাই, আপনাকে স্বাগতম। আমি একটু জানতে চাই যে আপনাকে তো 23 অক্টোবর গ্রেপ্তার করা হলো আর কি। আপনি দৈনিক মুখপাত্র নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। আপনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশের যে সাংবাদিকদের সবচেয়ে বৃহৎ সংগঠন, সেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। আপনি আরও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে কাজ করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিটগুলোতে কাজ করেছেন, হাইকোর্ট, দুদকের মতো বিটগুলোতে কাজ করেছেন। তো হঠাৎ করে আপনাকে কিভাবে, কেন, কোত্থেকে গ্রেপ্তার করলো, মানে আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাই। দেখুন, আমি 23 অক্টোবর ঠিক বসুন্ধরা সিটির এখানে আড্ডা দিয়েছিলাম। আড্ডা দেওয়ার পরে আমি যখনকার বাসায় ঢোকার পরে ঠিক প্রায় 5-7 মিনিট পরে হঠাৎ করে আমার দেখি যে বাসার দরজা ভাঙতেছে। আমাকে বলা হয়নি যে দরজা খুলুন, আমার দরজা লাথি মারতেছে। আমি দৌড়িয়ে সামনে এসে দরজাটা যখনকার আমি খুলে দিলাম তখনকার ওখানে ডিবির লোকজনই এসে আমাকে ফার্স্ট আমার কানের উপরে কয়েকটা মারধর করছে। হ্যাঁ, ঘাড়ের উপরে পড়লো, পরবর্তীতে আমাকে হ্যান্ডকাপ পরালো পিছের দিকে। এরপর আমার বাসাটা তছনছ করে। আমি হলো সাংবাদিক, আমি বলেছি যে আমি পরিচয় আমার সাংবাদিক, আমি সাংবাদিকতা করি। ওরাও সমস্ত বাসা তছনছ করে সব এলোমেলো করে আসলো আর বললো যে অস্ত্র কোথায় রাখছো। আচ্ছা, এই আর কিছু গালাগালি করলো, মানে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে, যে তুই তার দল করো কেন। এই পরবর্তীতে আমাকে ওখান থেকে ডিবির গাড়িতে আমি তাদেরকে সার ডাকি নাই কেন ডিবিকে। আচ্ছা, তারপরে সেজন্য আমাকেও একটা থাপ্পড় মারলো, তো গাড়িতে করে নিয়ে গেল। আমি তখন একটু আমার ভয় লেগেছিল যে আমাকে বুঝি গুম করে ফেলে কিনা। আচ্ছা, এরা আসলে ডিবির লোক কিনা, আমার সন্দেহ দেখা দিয়েছে। যখন বাসায় ঢুকেছিল আপনি কি জিজ্ঞেস করেছিলেন তাদেরকে যে আপনারা কারা, আপনাদের পরিচয় কি? হ্যাঁ, জিজ্ঞেস করছি, ডিবির লোক পরিচয় দিয়েছে। আচ্ছা, তারা আমি পরবর্তীতে ডিসি লেভেলের লোকগুলো ছিল, তার সেখানে আমি হয়তো আমাকে যিনি সিনিয়র অফিসার ছিলেন উনি আমাকে গায়ে হাত তুলেছেন। পরে আমাকে ওখান থেকে ডিবি অফিসে নিয়ে গেছে, অফিসে নিয়ে তারপরে রাতের বেলা এরকম তারা আমাকে চেয়ারে হ্যান্ডকাপ করে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে। মানে তারা আপনার কাছে কি জিজ্ঞাসাবাদ, কি জানতে চেয়েছিল? আমার কাছে জিজ্ঞাসাবাদ করছে আমি কেন এই
অশ্লীল ভাষা ইউজ করছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে, আচ্ছা যে তার পার্টিটা আমি কেন করি, আচ্ছা। এবং তার পার্টিটা একটু বলে নেই যে আপনি তো সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন, মানে সেজন্যই আপনাকে টার্গেট করেছে। আচ্ছা, তারপর আপনাকে ওরা যেভাবে আমার সম্পর্কে কেউ না কেউ পিছনে এমনভাবে উপস্থাপন করছে, ওদেরকে আমাকে যেভাবে একজন শীর্ষ সন্ত্রাসীকে যেভাবে অ্যারেস্ট করতে হয় 2টা গাড়ি ডিবির, এবং সেই 2টা গাড়ির ভরপুর ডিবি, তারা এসে আমাকে ওভাবে বাসা থেকে অ্যারেস্ট করছে, এবং বাসা আমার ভাঙতে ছিল। তো আমার পর দিকে বাসা ছিটকিনি একটা উঠে গেছে, আর একটা ছিটকিনি আছে। তখন আমি ওইটা ছিটকিনি দেওয়ার সাথে সাথে আমাকে জুতা পরতেও দেয়নি, আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরেও আমাকে ডিবিতে নেওয়ার পরও আমাকে অনেকবার গায়ে হাত তুলেছে। যদিও তারা মারধর করেছে, সকালবেলা তারা সরি বলতো যে তুই যে বড় সাংবাদিক আমি জানতাম না, তোর তো কারণ সকালে তো একটু তীব্র প্রতিক্রিয়া নানা সাংবাদিক সমাজ থেকে এসেছিল আর কি। সবাই একেবারে আমাদের সহকর্মীরা একের পর এক তারা মানে আমার খুব সহানুভূতির সাথে দেখছে বিষয়টা। অনেকে আমার খোঁজখবর নিয়েছে, আবার অনেকে আমার বিরুদ্ধেও কথাও বলেছে, যারা আমাকে অপছন্দ করে। একই পেশায় আসলে পছন্দের লোকও থাকবে, অপছন্দের লোকও থাকবে। এবং তখনই আর কি তারা আমার কাছে সরি বলছে যে তুই বের হয়ে। তো আমার কয়েকটা টক শো দেখছে, এটিএন একটা টক শো ছিল এখানে মোবাইলের ভিতরে, ওইটা দেখার পরে বললো যে তুই টক শোতে আমাদের কথা বলবি। তা আমি তাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। আচ্ছা, ওই ডিবিতে থাকা অবস্থায় বলেছে? থাকা অবস্থায় সকালবেলা বলেছে। আচ্ছা, তারপরে তারা আমাকে ওখান থেকে পাঠাচ্ছিল না, মানে কোর্টে পাঠাচ্ছিল না, সারাদিন আমাকে রেখে দিল। তার পরবর্তীতে এক অফিসার আসে আর জিজ্ঞেস করে শেখ জামালকে। পরবর্তীতে তারা বললো যে দেখি নাকি ছাড়া যায় কিনা। পরবর্তীতে শোনা গেল যে মানে একটা কি সিদ্ধান্তহীনতা ছিল তাদের ভিতরে ছিল। পরবর্তীতে একজন অফিসার আসলো, এডিসি মকবুল নামে, উনি বলল যে ওনাকে কোর্টে পাঠাতে হবে। এটা এরপর আমার কানে সাউন্ড আসলো, আমি তো ওখানে আটক অবস্থায় আছি। তখন তারা বলল যে অনেক রাত হয়ে গেছে, তখন রাত বাজে 7:30টার মতো। তখন এই সময় বলল যে ডিসি প্রসিকিউশনকে অনুরোধ করে যে একজন বিচারক যেন কোর্টে অবস্থান করেন। এবং তারপরে আমাকে সেই রাতের বেলা মানে ক্যাপ পরে, হেলমেট পরিয়ে, তারপরে আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তারপরে কোর্টে নিয়ে গেল। কোর্টে দেখাইয়ে তারপর আমাকে কারাগারে প্রেরণ করলো। আচ্ছা, আপনাকে কি এই যে সারাদিন যে আপনাকে রেখেছে ডিবি কার্যালয়ে, আপনাকে কি খাবার দাবার দিয়েছিল? মানে তারা খাবার, যেটা আসামিদের যে খাবারটা দেয় সাধারণত সেই খাবারটা দিয়েছে, কিন্তু তখন আমার শরীরে জ্বর উঠেছিল। আচ্ছা, রাতের বেলা জ্বরে আমি ঘুমাতে পারি না, যেহেতু আমাকে মারধর করছে আমার কানের উপরে। পরবর্তীতে আমি ওনাদের কাছে নাপা ওষুধ চেয়েছিলাম, মানে তারা দেয়নি, কিন্তু ওখানে আরও 2জন আসামি ধরে নিয়ে আসছিল তাদের ডিবির গারদে। তারপর ওখানে একজন রিমান্ডে একজন ভদ্রলোক ছিল, একজন শিক্ষক। তখন শিক্ষকের কাছে ওষুধ ছিল, তখন আমাকে ওষুধ দিল, তো ওষুধ তখন আমি ওখানে খেয়েছি। আচ্ছা, আর এমনি যে এই যে আগের দিন রাত 2টায় আপনাকে নিয়ে আসলো, তারপরের দিন সন্ধ্যায় যে আপনাকে কোর্টে প্রেরণ করলো, এর মধ্যে কি আপনার পরিবারের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ দিয়েছে বা পুলিশের পক্ষ থেকে বলেছে যে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে বা কোনো কিছু? না, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমার কাছে নাম্বার মুখস্থ নাই, আমার ফোনটা দেন, আমি একটু সংবাদটা দিই, আমাকে যে অ্যারেস্ট করা হয়েছে আমার ভাই বোনদেরকে একটু সংবাদটা দেয়। তাদের কাছে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা সেই সুযোগটা দেয়নি। এমনকি আমাকে আসার সময় তো আমাকে জুতা পর্যন্ত, একটা পায়ের জুতা, স্যান্ডেল জুতা পরতে পারেননি। আচ্ছা, তারপরে কোর্টে যখন আপনাকে ওঠানো হলো, তখন কি আপনার আইনজীবী আপনি নিয়োগ করতে পেরেছিলেন? অত রাতে আমাকে যে যখন নিবে, আমার আইনজীবীরা এর আগে অনেকবার খুঁজেছে, কিন্তু অত রাতে আর আইনজীবীর ছিল না। তখন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়া হলো। ম্যাজিস্ট্রেট আমাকে বলল, আমি ম্যাজিস্ট্রেটের সামনে বলছি যে আমি নির্দোষ, আমাকে মিথ্যা মামলা হয়রানি করার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, পরে আপনাকে কি মামলা দিয়েছে, মানে কি মামলায় অ্যারেস্ট করা হলো আর কি? আসলে আমি যখনকার ডিবিতে ছিলাম, তখন ওই মুহূর্তে ডিবির ডিসি এবং এডিসি এরা এসে বারবার বলতেছিল যে ওনাকে ছাড়া যাবে না, উপর লেভেলের সুপারিশ আছে, উপরে নির্দেশ আছে। আর বলছে যে একজন উপদেষ্টার ফোন আসছিল, আর বিএনপি মিডিয়া সেলের অনেক ফোন আসছে যে ওনাকে না ছাড়ার জন্য।
এরকম এসে আবার ওই জায়গায় ডিবি অফিসারদেরকে বলতেছে, ওদের সিনিয়র অফিসাররা। তখন ওনারা আমাকে বললো যে তাহলে কি করা যায়, কোন মামলায় দেখানো যায়। তখন আমার বাসাটা হলো হাতিরঝিল থানার ভিতরে পড়ছে, কিন্তু ওরা করলো কি, তখন পল্টন থানায় ফোন দিল, পল্টন থানায় ওসিকে ফোন দিয়ে ফোন লাগালো। তারপরে ইয়েতে তাদেরকে ফোন দিয়ে বলল যে আপনাদের ইয়েতে একটা মামলা দেখাইতে হবে। তখন সেই মামলায় ওই যে 1 বছর আগে শামীম হত্যা মামলায়, একটা পুরাতন মামলা, হ্যাঁ, সেই মামলায় কি নাকি যুবদলের নেতা, সেই মামলা আমাকে অজ্ঞাতনামা আসামিদের ভিতরে নাম দেখাইয়া তারপর কোর্টে প্রেরণ করলো। আপনাকে যখন অ্যারেস্ট করা হয়েছে তার আগে তো আপনার বিরুদ্ধে কোনো মামলা কি হয়েছিল? মানে আপনি কি জানতেন যে আপনার নামে কোনো মামলা আছে কিনা বা হয়েছে কিনা? আসলে আমাদের এই 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের, এরকম প্রায় সারা দেশে 200-250 সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা, এর বিরুদ্ধে আমাদের সহকর্মী ঢাকায় এরকম 4জন অ্যারেস্ট হয়েছে, তারপর বিভিন্ন ডিস্ট্রিক্টে অ্যারেস্ট হয়েছে। কিন্তু সেইভাবে আমিও শুনেছি যে আমার নামে এরকম মামলা হয়েছিল। আচ্ছা, কিন্তু আপনি স্পেসিফিক জানতেন না। আর যতগুলো মামলা হয়েছে হত্যা মামলা, সেগুলো তো আসলে সবগুলোই ছিল আসলে মামলা হয়েছে শুনেছি, কিন্তু সেই মামলার যে ভিত্তি আছে কিনা কিংবা এটা কি সঠিক কিনা সেটা আমি জানতাম না। কিন্তু আমাকে নেওয়ার পরে ওখানে পল্টন থানায় অজ্ঞাতনামা আসামি হিসেবে কোর্টে উপস্থাপন করছে। আচ্ছা, পরে কি আর কোনো মামলা আপনার বিরুদ্ধে দেখিয়েছে? পরে আর আমি যখনকার এই মামলা যাবেন নেই, তখন আমাকে আর কোনো মামলায় সোনারেজ দেখায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই আরেকটা বিষয় একটু জানার জন্য, যে আপনি কি মনে করেন যে আপনাকে আসলে কেন অ্যারেস্ট করেছিল? তখনকার পত্রপত্রিকা আমি দেখছিলাম, দেখে সেখানে অনেক পত্রপত্রিকা গণমাধ্যমে এসেছিল যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করতেন, এবং একই সঙ্গে আপনি গুলিস্তানে একটা মিছিলে অংশ নিয়েছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কোনো একটা ঝটিকা মিছিলে। সেখানকার একটা ছবি পাবলিশ হয়েছিল, সেখানে আপনার দেখা গিয়েছে। কোনটা কি কারণে? নাকি শুধু সাংবাদিকতার কারণে, না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী? দেখেন, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক কোনো না কোনো আদর্শে বিশ্বাসী, কিন্তু যার কারণে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এবং আমি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, বর্তমান কমিটিতেও আছে। সেক্ষেত্রে যখন আমার ভিতরে যখনকার দেখতেছি যে আমার রাষ্ট্রীয় স্থাপনা, রাষ্ট্রের যখনকার 5ই আগস্টের পরবর্তীতে যখনকার সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেয় 32 নম্বরে, এর দেশটা যেভাবে স্বাধীন হয়েছে, সেই দেশের স্বাধীনতার যে চিহ্নগুলো যখনকার মুছে ফেলতেছে, তখনকার আমরা সেটা প্রতিবাদ জানিয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে মানুষের উপরে রাগ ক্ষোভ থাকতেই পারে, তার মানে রাষ্ট্রীয় স্থাপনা সবার, এটা তো কোনো পলিটিক্যাল পার্টির না, কোনো পলিটিক্যাল পার্টি নেই, দেশটা সবার। এইগুলো যখনকার নিশ্চিহ্ন করে দিয়েছে, তা আমার ভিতর থেকে সেই চেতনার জায়গা থেকে, আমার সেই অনুভূতি থেকে আমি প্রতিবাদ জানিয়েছি। এখন সেই প্রতিবাদটা কি যে অন্যায় হবে সেটা আমার ভাষা নেই। আর আমি একজন জার্নালিস্ট হিসেবেও যদি বলি যে আমি একটা মানুষের ভালো মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বলতে পারবো না, তাহলে আমার বাকস্বাধীনতা কোথায় থাকলো? না, সেটাই তো আমার বাকস্বাধীনতা তো আমার দিতে হবে, যে আমি একজন নাগরিক, আমার বাকস্বাধীনতা আছে। তা আমি কাউকে কটূক্তি করে কোনো শব্দ লিখি নাই। আমি শুধু লিখেছি যে এটা প্রতিবাদ জানাচ্ছি। 32 ভাঙা হচ্ছে, এটা প্রতিবাদ জানাচ্ছি। 32 নম্বর ভাঙা, 32 নম্বর পুড়িয়ে দেওয়ার ইয়েতে গণভবন লুটপাট বিষয়টা, এদেশের সংখ্যালঘুদের উপরে যে হামলা, বাড়িঘর পুরানো, সেইটা প্রতিবাদগুলো আমি জানিয়েছি। ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ভাষা, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি। এখন এইটা জানানো যদি আমার অন্যায় হয়, তাহলে আর আমি এদেশের আইন বলতে কোনো বাক স্বাধীনতা আর কিভাবে থাকলো? প্রতিবাদ তো সাধারণত করতেই পারে আর কি। আচ্ছা, আমরা একটু আপনার, এটা তো একদম প্রথম আপনি কারাগারে, আপনাকে কোর্টের থেকে যে কারাগারে পাঠানো হলো, আপনি কারাগারের অভিজ্ঞতাটা কীরকম, মানে কি ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন? আমাকে কারাগারে নিল 24 তারিখ রাতে। নেওয়ার পরে আমাকে কারাগারে, সাধারণত আমি নতুন, আমার জীবনের ফার্স্ট কারাবরণ হলো 23 অক্টোবর। আমাদের যখনকার ভিতরে কারাগারে নিয়ে গেল কোর্ট থেকে, নেওয়ার পরে ফার্স্ট ওদের অফিসে ঢুকালো, কারাগারের অফিসে ঢুকানোর পরে সবার
নামগুলো জিজ্ঞেস করলো, লিখলো এবং পরিবারের কজন সদস্য আছে সদস্যগুলো জিজ্ঞেস করলো। পরবর্তীতে যখন ক্লিয়ার আর বললো যে টাকা পয়সা আছে কিনা, তখন একটা পিসির একটা নোট দিল, পিসি কার্ডের। পরবর্তীতে বললো যে সবাই সামনে যান, তখন সবাইকে বসতে বললো। আমরা সবাই বসলাম মাটিতে, সবাইকে ওখানে অনেক সম্মানিত লোকগুলো ছিল যারা বিভিন্ন, যেমন আমি যাওয়ার পরে দেখে আমার যাওয়ার আগেও অনেক আসামি বন্দীদেরকে নিয়েছে। নেওয়ার পরে তারা কেউ ছিল বিভিন্ন কাউন্সিলর, কেউ ছিল থানা লেভেলের, কেউ ছিল ডিস্ট্রিক্ট লেভেলের, যে নানা পর্যায়ের পলিটিক্যাল লিডার ছিল, এবং সাবেক এমপি মন্ত্রীও ছিল। আচ্ছা, তো এখন সবাইকে মাটিতে বসতে বলছে, এখন সবাই মাটিতে বসছে এবং কারারক্ষীরা বসাচ্ছে। তারপরে এক এক করে সবাইকে সার্চ করাচ্ছে, সার্চ করতেছে। তারপরে সাথে করে জামা পোশাক যেগুলো নিয়েছে সেগুলোকে, এবং সেক্ষেত্রে যারা বেল্ট যারা আমার যেমন বেল্ট ছিল, আমাদের বেল্টটা রেখে দিচ্ছে। তার পরবর্তী সার্চ করে ভিতরে বসছে, ভিতরে আবারও ওরকম আবার সবাইকে মাটিতে বসেছে। পরে আবারও সার্চ করছে। তারপরে আবার সেখানে নিয়ে গেল আমদানিতে। আচ্ছা, ওদের জেলের একটা ভাষা আছে আমদানি, প্রথম যেখানে নিয়ে যায় আর কি, প্রথম যেখানে নিয়ে যায় আমদানিতে। সেদিনকে আমাদেরকে আমদানিতে রাখলো। তো আমদানিতে যে খাবার যেটা থাকে, খিচুড়ি ছিল, আমরা ওই খাবারটাই খেয়েছি, যেহেতু পেটে ক্ষুধা ছিল। ওদিনকে আর খাই নাই সারাদিনে। সকালবেলা ওই যে একটু রুটি দিয়েছিল ওই সময় ডিবিতে, তখন অতটুকু খেয়েছিলাম। যাই হোক, পরে আমাদের আমদানিতে নিল, রাতে থাকলাম। সকাল ভোরে আবার আজান দিল, আজানের ভিতরে আমাদের আবার ডাকলো। তারপর ফাইল হয়, যারা আমদানি ফাইল আছে গণনা করে, যেটা বলে যে সারিবদ্ধভাবে বসতে হয়। তারপরে আমাদেরকে ওখান থেকে বসলাম। পরবর্তীতে আমরা আবার ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে কিছুক্ষণ পরে আসলো যে এই সবাই কেস টেবিলে যেতে হবে। সবাই আমরা কেস টেবিলে চলে গেলাম। তা কেস টেবিল থেকে ওখানে আবার জেলার আসলেন। জেলার আসার আগে সবাইকে সারিবদ্ধভাবে আবার মাটিতে বসাচ্ছে। তো মাটিতে বসাইলো। পরে জেলার এসে বললো যে এখানে শেখ জামাল আছে কি সাংবাদিক। আচ্ছা, এত বন্দীদের ভিতরে জিজ্ঞেস করলো। আমি দাঁড়িয়ে গেলাম। তারপর ওই সময় যে কয়েদি যারা কেস টেবিলের দায়িত্বে থাকে, তারা বললো যে আপনি সামনে আসেন। পরে সামনে আসতে বললো জেলার সাহেব মাসুম, ওনার নাম। উনি জিজ্ঞেস করলো যে আপনি বিস্ফোরক দ্রব্য মামলায় হইলেন কেন, হত্যা মামলা, নাম সাংবাদিক। তা আমি বললাম যে এটা জিজ্ঞেস করবেন এই সরকারকে। আচ্ছা, আমি কীভাবে বলবো? আমি সাংবাদিক মানুষ, আমি লেখালেখি করি। কারণ আমার লেখার ভাষায় যদি তারা কষ্ট পায়, এটা আমাকে লেখার মামলা দিতে পারে, কিন্তু আমাকে হত্যা মামলা ঢুকিয়ে দিচ্ছে, যেটার কোনো ভিত্তি নেই, যেগুলোর সাথে সংশ্লিষ্টতা নাই। এই কথা বলার পরে বললো যে ঠিক আছে আপনি চলে যান। তখন আমার একটা কেস কার্ড তৈরি করলো, নতুন কেস কার্ডের উপর লিখে দিল সাংবাদিক। এরপরে আমরা চলে গেলাম আবার সেই আমদানিতে থাকার পরেও ওখান থেকে সন্ধ্যার দিকে আবার কেস কার্ডটা হাতে দিয়ে বললো যে আপনি চলে যাবেন কনডেম সেলে। তো একজন কয়েদি আসলো কেস টেবিলের দায়িত্বে, আমাকে কনডেম সেলে নিয়ে চলে গেল, শাপলা ভবনের কনডেম সেলে। প্রথম এক রাত রাখলো হলো নিচতলার, মানে 1 নম্বরে। পরের দিন ওখান থেকে আমাকে 3য় তলার 11 নম্বর কনডেম সেলে রাখলো। আচ্ছা, কনডেম সেল মানে কি, আপনি এক রুমে কি একাই থাকতেন না? কনডেম সেলে প্রথম দিকে আমাকে একাকে রাখছে, সিঙ্গেল রুম। হ্যাঁ, সিঙ্গেল। কনডেম সেলে তো সাধারণত ফাঁসির আসামিদেরকে রাখা হয়। ফাঁসির আসামি ওখানে আসলে কনডেম সেল হলো 4টা ভবন। একটা হলো শাপলা, আর একটা হলো সূর্যমুখী, একটা বনফুল আর বকুল। তার বিশেষ করে যারা যুদ্ধ অপরাধী যারা আছে এবং ফাঁসির যারা আসামিপ্রাপ্ত যারা আছে, তারা বকুলে আছে। এবং সেখানে সেই ভবনে পরবর্তীতে আমি জানতে পারলাম যে ওই ভবনেও কিছু যারা ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের ঢুকেছে, সন্ত্রাসবিরোধী, ছাত্রলীগ নিষিদ্ধ করার কারণে সন্ত্রাসবিরোধী আইনে দিয়ে ওই ভবনে রাখতেছে। পরবর্তীতে বনফুল ভবনটা পরিত্যক্ত ছিল, ওই ভবনে কোনো আসামি রাখা হতো না। আর আমাকে রাখলো শাপলায়। তো শাপলায় ওখানে যারা এই যে আনসার সদস্য যারাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, সমস্ত 450 আনসার সবাইকে ওই শাপলা ভবনে রাখা হয়েছিল। আর 3 তলায় কিছু ভিআইপি রাখা হয়েছিল, সেখানে যেমন এক্সিম ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার, তারপর হচ্ছে গান বাংলার তাপস, তারপরে যশোর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম মিলন ভাই, তারপরে জাতীয় পার্টির অসহযোগ গ্রুপের মহাসচিব উনি ছিলেন কাজী মামুনুর রশিদ,
তারপরে হলো আসলাম সেনিয়াবাদ কার সিলেকশনের মালিক। তো এখন এদেরকে গিয়ে আমি পাইলাম 3 তলায়, আচ্ছা ওই যে 11 নম্বর পার্শ্ববর্তীতে সবাইকে। পরবর্তীতে আবার আসলো হলো মঈন আবদুল্লাহ, আবুল হাসান আবদুল্লাহর ছেলে বরিশালের। তো এক এক করে এদেরকে পাওয়া শুরু করে দিলাম। এরপর আর আনসাররা থাকতো। আর 4 তলায় আবার ওই যে পল্লী বিদ্যুতের জিএম যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। না আমি জিজ্ঞেস করতেছি যে আপনি কি কন্ডেম সেলে কি প্রথমে সিঙ্গেল রেখেছেন, পরে আপনাকে কি পরবর্তীতে এক রুমে কন্ডেম সেলগুলোতে কয়জন করে থাকতেন আপনারা আর কি? পরবর্তীতে এখান থেকে 25শে নভেম্বর একটা করলো কি, যখন আনসারদেরকে পাঠিয়ে দিল একেবারে বনফুল বনফুল না, অন্য কোনো একটা ভবনে, কর্ণফুলী ভবনে পাঠিয়ে দিল আনসারদেরকে। আর কাশিমপুর চালান দিল অর্ধেক, আর অর্ধেক ওখানে রাখলো। আর কেন রাখলো শুনতে পেলাম যে এই ভবনে সবাইকে সব পলিটিক্যাল একত্রিত করবে। আচ্ছা, পলিটিক্যাল একত্রিত করবে। এর আগে আমি ঢোকার পরে আবার জেনেছি যে পলিটিক্যাল সব লোকগুলোকে বিভিন্ন ভবন থেকে নিয়ে কেসকাট সংগ্রহ করে নিয়ে করতোয়া ভবনে সব এক করতোয়া ভবনে রাখছে। আচ্ছা, এবং করতোয়া ভবনের লকআপ দিয়ে রাখতো। আচ্ছা, তাদেরকে বেরোতে দিত না, মানে সারাদিন? হ্যাঁ, সারাদিন লকআপ দিয়ে রাখতো, তাদেরকে বেরোতে দিত না। তারপরে তাদের রিকোয়েস্টে একবার মাঝখানে তাদেরকে একটু 1 ঘন্টার জন্য হাঁটার সুযোগ দিত। এর পরবর্তীতে সাধারণত তো জেলখানায় এই কন্ডেম সেলের আসামি ছাড়া অন্যদেরকে তো সকালে লকআপ খুলে দেয়, বিকেল 5টায় লকআপে ঢুকে, দিনের বেলা তো বাইরে থাকে। সকাল 7টার সময় লকআপ খুলে দেয়, হ্যাঁ, আর 4টার সময় লকআপ দিয়ে দেয়। আচ্ছা, এর হলো সাধারণ নিয়ম। কিন্তু ঘটনাক্রম হচ্ছে কি, যে পলিটিক্যাল লোকজনকে যখনকার একত্রিত করো, এর ভিতরে একটা উচিলা হলো যে করতোয়ায় একজন আসামি ছিল। সেই আসামি তার ওইখানে কারাগারের ভিতরে তাকে তার প্রতিপক্ষ একটা গ্রুপ বাহিরের যাদের শত্রুতা আছে একটা চাকু মারছে। আচ্ছা, তখন এই ঘটনাকে কেন্দ্র করে তখন জেলার সাহেব করলেন কি, ওই যে বনফুল যেটা পরিত্যক্ত ছিল সেই ভবনেও ওই করতোয়া খালি করে সমস্ত ওয়ার্ডের যত পলিটিক্যাল লোকজন ছিল রাজনৈতিক মামলা আসামি, তা সেই বন্দীদেরকে নিয়ে এসে বনফুল, বকুল আর সূর্যমুখী একেবারে ফিল আপ করে দিল। আচ্ছা, তার মানে সব কন্ডেম সেল যে 4টে ভবন, 4টে ভবনে ফিল আপ করে দিল। আচ্ছা, তাই তখন একটা কন্ডেম সেলে কোনোটাকে 7 জন, কোনোটাকে 5 জন, কোনোটাকে 4 জন, কোনোটাকে 3 জনের নিচে নেই। আচ্ছা, আপনার অভিজ্ঞতাটা আমি শুনতে চাই যে কন্ডেম সেলের আসলে মানে আয়তনটা কিরকম, যদি আপনি কয়জন মিলে ছিলেন, সেখানে শোয়ার ব্যবস্থা, সেখানে ঘুমানো যায় কিনা? কন্ডম সেলের আয়তন যদি আমি বলি যে 10 হাত আর 10 হাত, আচ্ছা, এই মাপের হতে পারে মানে আনুমানিক ইয়েটা। তার ভিতরে একটা টয়লেট আছে। আচ্ছা, এখন টয়লেটের ভিতরে সেই জায়গার ভিতরে 2 জন, মানে 2 জনের বেড, টয়লেটের যে মাপটা সেক্ষেত্রে 2 জনের বেড, আচ্ছা, পরে 2 জন ঘুমাতে পারে। আচ্ছা, এই 2 জনের বেশি ওখানে সাধারণত থাকা যায় না, কারণ আবার হাঁটার জায়গা থাকে না। আচ্ছা, সাধারণত কন্ডেম সেলটা একজনের জন্য তৈরি করা হয়, কিন্তু সেই জায়গাটায়ও মানে এখন আমি ওখানে অনেক জায়গায় সাংবাদিক, আমার পরিচয় তারা জানে সাংবাদিক। তারপরে প্রত্যেকটা মুহূর্তে এসে হয়রানিটা করতো। সকালবেলা আসতো, কোনো সময় বলতো যে জেলার সিআইডি, পরিচয় দিয়ে এসে কম্বলগুলো সব আলাদা করে, বিছানাগুলো সব আলো জলো করে দিয়ে যেত, জামা পোশাকগুলো সব মাটিতে ফেলে দিয়ে যেত। আবার কোনো সময় রাত 11টার সময় আসতো, আচ্ছা, ডেপুটি জেলারদের নেতৃত্বে এসে সব এলোমেলো করে দিয়ে যেত। এই মানসিক হয়রানিগুলো, এই টর্চারগুলো বারবার করছে। এখন তাদের তল্লাশিতে রাইট আছে। এখন আমরা যদি কখনো কোনো অবৈধ জিনিস ব্যবহার করি, ওখানে অবৈধ জিনিসের ভিতরে কি মোবাইল অবৈধ কিছু ব্যবহার কি করতে, কিংবা টাকা অবৈধ, এই অবৈধ জিনিসগুলো কিন্তু আমাদের কাছে কোনো কিছু কখনো সার্চ করে পায় নাই। কিন্তু আসার পরে এই মানসিক টর্চারটা করতো যাতে আমরা ভালো না থাকি। আচ্ছা, আবার শীতের সময় রাত 11টার সময় এসে সব কিছু এলোমেলো দিল। একবার এসে আমার ভাতের প্লেট পর্যন্ত ভাঙে ফেলাই দিয়ে গেছে। আচ্ছা, উচ্ছৃঙ্খলপনায় ইচ্ছা করে। আর সেদিনকার আমি তখন ডেপুটি জেলার ছিল একজন, তাকে অনুরোধ করলাম যে আমার রাতের বেলা খাবো কি, আমার ভাতগুলো সব ফেলে দিয়ে গেল। তো পরবর্তীতে উনি সরি বলে পরবর্তীতে একজন সেবকের মাধ্যমে একটা ভাত দিয়ে তার গেল। তখন আমি সেবক যে ভাতগুলো নিয়ে আসলো পরে আমি খেয়ে ফেলছি। আচ্ছা, এমনি নর্মালি এই এই 3 মাসের এক্সপিরিয়েন্স আপনার কি বলে যে আপনি জেলের ভিতরে খাবার দাবার বা অন্যান্য আসলে জেল তো আসলে
ভালো রাখার জায়গা না। জেল যাদের আমি বলি যে আল্লাহ কাউকে জেলে না নেই, কারণ জেলের এক একটা দিন মনে হচ্ছে এক একটা মাস কিংবা এক একটা বছর। আর প্রত্যেকটা চিন্তা মাথার ভিতরে চিন্তার ঘুরপাক খায় যে কী হবে, কারণ ওখানে এমন একটা জায়গায় সব কিছু থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, কোথায় বাইরে কি হচ্ছে ভিতরে কিছু জানার কোনো। তারপরেও যদি ধরেন লিগ্যাল বলতে যে কোনো অন্যায় করে কেউ যদি জেলে থাকে, তবু তার ভিতরে একটা অনুশোচনা থাকে যে আমি একটা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি এই শাস্তিটা আমার প্রাপ্য। কিন্তু মানে আপনার তো আসলে মার্ডার মামলায় আপনি বলছেন যে আপনার কোনো সম্পৃক্ততা কোনোভাবেই নাই আর কি, আপনি একজন সাংবাদিক, সেই ক্ষেত্রে তো আপনার ইয়াটা মানে টেনশনটা আরও অনেক বেশি। বা আমার ভিতরে সার্বক্ষণিক অনুশোচনা হতো যে আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু আমাকে জেলে নিয়ে আসছে। তারপরে আমি একজন সাংবাদিক, আমার জামিন পাওয়ার আমার অধিকার আছে। তা কী করলো, আমি আমার ভাই বোনরা চেষ্টা করে গেল ম্যাজিস্ট্রেট কোর্টে, সিএমএম কোর্ট জামিন দিল না। সিএমএম কোর্ট যখনকার জামিন দিল না, গেল হলো জজ কোর্টে ট্রাই করলো 2 বার, সেখানে জজ কোর্ট জামিন দিল না। পরবর্তীতে যে হাইকোর্টে আসলো, তা আমি তো যখন একসময় লবিট কভার করেছি, তা মাননীয় বিচারপতিরা মোটামুটি আমাকে যারা সিনিয়র তারা চেনে, বেঞ্চ অফিসাররা চেনে, তা আমার সহকর্মী যারা আছে, তা আমাদের অনেক সহকর্মীরা আমার পাশে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্ট বিট যারা কভার করে বিভিন্ন টেলিভিশন পত্রিকায় যারা আছে, এর ভিতরে কি বলবো যে উল্লেখযোগ্যদের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পালন করছে প্রশান্ত কর্মকার, যে প্রথম আলোর সাংবাদিক, তারপর সে বিএসএসের দিদার, না সবাই আপনাকে তো ভালোবাসে, আপনাকে ভালোবাসে সবাই পাশে দিয়েছে, প্রথম আলো মহিউদ্দিন, এবং এরকম করে আমি অনেকের নাম বলছি না, অনেকে এরকম আমার পাশে দাঁড়িয়েছে। যখনকার দেখছে যে আমি এই কোর্টেরই একজন রিপোর্টার, তখনকার আমাকে জামিনে দিয়েছে এবং আমি সেই জামিনে কারামুক্ত হয়েছে। আচ্ছা, মানে আপনার কি আর কি ভাষ্য যে এই যে আপনি এই যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, মানে এই সরকার তো আসলে আমরা চেয়েছিলাম যে আগে একটা সময় আপনি যেহেতু একটা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ আর কি, আপনি সেটা স্বীকার করবেন কিনা জানি না, তবে শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে পরপর 3 বার যে ছিল, তারা স্বৈরাচারের দিকে একটা ধাবিত হয়েছে। এইটা আমি যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলি, তবে এটা কিছুটা তারা গিয়েছে। আপনি সেই সরকারের পতন হলো, তারপরে আমরা সমাজে চেয়েছি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার এবং আইনের শাসন, এই দুটো যদি প্রতিষ্ঠা হয় তাহলে আসলে সমাজে অনেক কিছু আর হয় না আর কি। কেউ ইন্টেনশনালি কাউকে হ্যারাসমেন্ট করবে, কেউ ইন্টেনশনালি বা কোনো কারণ ছাড়া কেউ জেল খাটবে, কোনো কারণ ছাড়া কেউ মামলায় ফাঁসাবে, সেটা চাই না। আপনার কি মনে হয় যে আপনাকে একেবারে এই সরকার কি ইন্টেনশনালি আপনাকে এই হ্যারাসমেন্টটা করেছে? হ্যাঁ, আমি নিঃসন্দেহে আমাকে ইন্টেনশনালি হ্যারাসমেন্টটা করেছে। কারণ হচ্ছে কি যে আমি একটা সরকারকে পতন হয়েছে, একটা সরকারকে পতন যেভাবে হোক না কেন যে তাদেরকে হটাইছে, এখন আমি ব্যক্তিগতভাবে আমার একটা মতাদর্শ থাকতে পারে, আমি সেই মতাদর্শের চর্চাটা করব এবং সেখানে আমি সেটা করতে পারবো না, আমার বাক স্বাধীনতা হরণ করবে। সেই কারণে আমাকে মানে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আমাকে, যাতে আমি এই পক্ষে কথা না বলতে পারি, সে কারণেই আমাকে সাধারণত এই মিথ্যা মামলা জড়িয়েছে। আর একটা ঘটনা হচ্ছে যে এই সরকারে কারা আছে, যারা একটা সরকারকে ব্লেম দিল যে তারা বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে কিংবা তারা অন্যায় করছে, কিন্তু এই সরকারের লোকগুলো কী করছে, তা অতীতে যেটা হয়েছে যে তাহলে নিঃসন্দেহে আমি আগের চেয়ে ভালো হবে, হ্যাঁ আগের চেয়ে ভালো হবে, কিংবা অতীতে যারা কিছু করলে সেই কাজগুলো ওনারা অন্যায় দেখলে সেটা করবে না, কিন্তু দেখছে তার সাথে বেশি অন্যায় তো তারা করতেছে, তারা উদ্দেশ্যমূলকভাবে করতেছে, বাক স্বাধীনতা হরণ করতেছে, রাজনৈতিক অধিকার চর্চার জায়গায় বাধা সৃষ্টি করতেছে, এবং তারপর হচ্ছে কোনো কথা বলতে পারবে না, সমস্ত মিডিয়ার উপরে খবরদারি করতেছে এবং সরাসরি থ্রেট হচ্ছে, ওর চাকরি খাচ্ছে। তাহলে তার চাইতে অতীতে সরকার চাইতে ভয়াবহ গুরুতর অপরাধ করতেছে বর্তমান সরকারের। না সেইটাই একটা বিষয় আমার হঠাৎ করে মনে পড়লো যে আপনার সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে আপনার অনেকগুলো ছবি হাত করা পড়া অবস্থায় আপনি যখন শুনানিতে কোর্টে নিয়ে আসতো হাতে, ইভেন একটা ছবি দেখেছি যে আপনাকে দড়ি দিয়েও বেঁধে রাখা হয়েছে। আর আপনি এই পরে জামিনের পরে বলেছেন যে জেলখানার ভেতরে 302 ধারার যে আসামি তাদেরকে ইউনুস ধারা বলা হতো আর কি। এইটা কি, এই জিনিসটা আসলে কি
যখনকার আমরা আমরা যারা রাজনৈতিক আসামি, যারা মামলা হত্যা মামলা যাদেরকে রয়েছে তাদেরকে সবাই যে একত্রিত জায়গায় হয়েছে, তা সকালবেলা যখনকার আর সবাই উঠতো আসামিদের ভিতরে, তখন সবাই 302 ধারা মামলায় আসছে। দেখা গেল কি চারটে ভবনে যদি আমি হিসাব করি, তো সেই হিসাবে 4-5 হাজার লোক আছে। 4-5 হাজার লোক হলো সব হত্যা মামলার আসামি। তো সবাই যদি হত্যা মামলার হত্যা মামলার আসামি ছাড়া কোনো রাজনৈতিক আসামি পাওয়া যায় না। তার এই কারণে সবাই ওই ধারাটাকে, যেহেতু এখন ইউনূস সরকার ক্ষমতায়, সেই জন্য ইউনূস ধারা বলা হয়েছে। মানে ওরা নিজেদের ভিতরে আলোচনা করতে এই তুই কোন মামলায় আসছো, কয় ইউনূস ধারা, মানে 302 কে একটা ইউনূস ধারা বলতো। আবার যখন সকালবেলা জামিনের ডাক আসতো, যে জামিন ডাকলে হয়তো আসামি যে যার জামিন হয়েছে তার বা পিতার নাম ডাকে, তখন ওইখানে ওরা অনেক আসামিরা মজা করে বলতো ইউনূস পিতা বাইডেন। ইউনূস পিতা বাইডেন এরকম, মানে ভিতরে আসামি নাম এবং পিতার নামটা বলতে হয়, যেহেতু বলতো যে ইউনূস পিতা বাইডেন, এরকম কথাগুলো বলতো। মানে বিষয়গুলো এমন। তারপর ওখানে কার কি মানে আতঙ্ক ভিতরে কাজ করতো, যেমন একটা ওখানে আবার ইয়েটা আছে ভিতরে, কিছু কয়েদি আছে, তাদের অনেক প্রভাব, যারা ডেপুটি জেলারদেরকেও ধমকায়। পুরনো কয়েদি আর কি, পুরনো কয়েদি যেমন বিডিআরদের ভিতরে আছে। তো এখন এর ভিতরে আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতো, যখনকার দেখতাম যে শুনছি যে বিডিআর বাবু আছে, তো বিডিআর বাবু কি কয়েদি, তার সমস্ত তার মানে হচ্ছে কি আমরা নিজেরা যে এক জায়গা দাঁড়াইয়ে একটু কথা বলবো কিংবা ইয়েটা রাখবো, মুহূর্তের ভিতরে কেউ যদি কোনো পজিশনে একটু ভালো থাকার জন্য চেষ্টা করে, সে থাকার কোনো ওয়ে নাই। এদের নজরদারির ভিতরে পড়ছে কি হয়রানি। এই ভবন থেকে হঠাৎ করে অর্ডার আসলো যে শাপলা ভবন থেকে বনফুলে যেতে হবে, আবার বনফুল থেকে আবার পরের দিন আবার শাপলা ভবনে আসতে হবে, ও বিল্ডিং বুঝ করলো এরকম হয়রানি করতে। এটা একটা পানিশমেন্টের মতো আর কি। আর এই কারাগারে তো একটা জিনিস আমিও নিজেও রিপোর্ট করেছি বিভিন্ন সময়ে, যে বলা হয়ে থাকে যে কারাগারে টাকা থাকলে সবই সম্ভব। এটা আমি নিজেও রিপোর্ট করেছি আর কি। আপনার একবারে স্বচক্ষে ভেতরে থেকে, আপনি এজ এ জার্নালিস্টিক ভিউ থেকে, আপনি তো একজন সাংবাদিক, সেই ভিউ থেকে আপনার কি মনে হয় যে কারাগারের ভেতরে? এটা আমিও দেখে, আমার জেলের অভিজ্ঞতা তো নতুন, তো যার কারণে আগেও শুনেছি যে টাকা থাকলে সব কিছু সম্ভব। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি জেলে যাওয়ার পরে রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে তাই দেখার সুযোগ হয়নি। কারণ রাজনৈতিক বন্দীদের ভিতরে বরং তারা আরও শাস্তিমূলকভাবে খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছে। কারণ হচ্ছে যে তাদেরকে একটা নিয়মতান্ত্রিকভাবে যে ফোন কল দেবে সপ্তাহে একবার 10 মিনিট ফোন কল পাবে, কিন্তু পরবর্তীতে এই জেলার মাসুম সাহেব সে বললো যে আমরা শুনতে পাই কি উপরের নির্দেশটা কিভাবে আসলো আমরা জানি না। যারা ওয়ার্ড পর্যায়ে, যারা ইউনিয়ন পর্যায়ে, যারা জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, যারা যে সমস্ত আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক থাকবে, তাদের ওনারা একটা নিয়ম করলো যে এরা কেউ ফোন পাবে না, ফোন কল দিতই না। তার মানে এখানে তার অধিকার থেকে বঞ্চিত করে দিল। তারপরে বর্তিতে যে তাদেরকে যেখানে ঘুমাতে পারে না 2জন 3জন, সেখানে 7 জন করে রাখলো। তারপরে এরকম যে সমস্ত ইয়েগুলো মানে উল্টোপাল্টা করে রুম চেঞ্জ করে, মানে নানাভাবে একটা হেনস্থা, একটা করা। এইখানে যে টাকা থাকলে সবাই সম্ভব। এখন শোনেন, এখন ওর ভিতরে আবার গ্রুপিংগুলো আছে। ধরে নেন জেলারের একটা টিম আছে, সুপারের একটা টিম আছে, আইজিপি রিজনের একটা টিম আছে। এখন এখানে বিতর্কতভাবে বেশি জেলারের প্রভাবটা দেখা গেল কি সুপারের প্রভাব আমি ভিতরে থাকা অবস্থায় দেখছি যে সুপার হলো সবচেয়ে ওখানে একটা সুপার পাওয়ার, আর তার ভিতরে দেখছি জেলারের অনেক সময় বেশি পাওয়ার। কেন? বাহিরের রাজনৈতিক প্রভাব। বর্তমান জেলার সাহেব নাকি ফখরুল সাহেবের রেফারেন্সে ওখানে প্রভাব খাটায়, আর বর্তমান জামাতের আমিরের প্রভাবে খাটায়, বিডিআর বাবুর প্রভাব খাটায়। তার মানে হচ্ছে কি প্রভাব খাটানো কি হচ্ছে, পলিটিক্যাল যারা বন্দী আছে তারা কিভাবে শাস্তিতে তাদেরকে রাখা যায়, কীভাবে হয়রানি করা যায়। যখনকার আমি যেমন আমার ক্ষেত্রে আমি যখন প্রতিবাদ করতাম, আমি যখন কথা বলতাম, তখনকার আমাকে বলতো আপনারা তো এখন ভালো আছেন, আওয়ামী লীগ সরকার বিএনপিদেরকে এসে তো খারাপ রাখছে। কিন্তু এটা কিন্তু জামাল ভাই, এটা কিন্তু সত্যতাও রয়েছে। কারণ
আমি নিজেও কভার করতে গিয়ে জানি যে আগেও মানে ইভেন আওয়ামী লীগের আমলেও কিন্তু এই যে প্রভাবগুলো কিন্তু খাটাতেন। আমরা একজন জেলারকে চিনতাম যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম্মা বলে ডাকার একটা নিজস্ব ঘোষণা দিয়ে তিনি প্রভাব খাটিয়ে চলেছেন আর কি, মানে এরকম আছে। এগুলো তো আসলে সুবিধাবাদী লোক আর কি। ওখানে যারা সেবক যারা ছিল তাদের কাছে শুনেছি যে স্যার আগের যারা রাজবন্দী যারা ছিল তারা তো টিভি দেখতে পারতো, টিভি ব্যবহার করতো, আচ্ছা, কিংবা সিনেমা দেখতো, গান দেখতো, আর আপনাদের তো টিভি থাকলে নিয়ে যায়। আগে তারা মোবাইল ইউজ করতো, সে সুযোগগুলোও ছিল। আচ্ছা, কিন্তু হয়তো এক জায়গায় বেশি লোকজন রাখতো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আর এখন তো বেশি লোকজন রাখতেছে, কোনো কিছু ব্যবহার তো করতেই পারবে না, তারপর হচ্ছে যে আরও উল্টো হয়রানির উপরে রাখে। আচ্ছা জামাল ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনি যেহেতু একজন সাংবাদিক হিসেবে এই একটা হত্যা মামলায় 3 মাস জেল খেটে এসেছেন এবং এর আগে 5 আগস্টের আগে বাংলাদেশের যে গণমাধ্যমের স্বাধীনতা, সেইখানেও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি নানা রকম প্রভাব বিস্তার করার জন্য আর কি। আপনি নিজেও হয়তো স্বীকার করবেন যে নানামুখী চাপ ছিল বিভিন্ন নিউজ প্রকাশের ক্ষেত্রে, এক একটা কায়দায় সেরকম হতো। এখন 5 আগস্টের পরে আপনার কি মনে হচ্ছে যে এখন কি গণমাধ্যম, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, আপনার অভিজ্ঞতাটা কি বলেন? আমি এই কথার সাথে একমত না, কারণ বরং সবচেয়ে গণমাধ্যম এখন স্বাধীনতা, কোনোভাবে স্বাধীনতা নেই, গণমাধ্যমে কোনো স্বাধীনতা নেই। আগে যেটা হয়েছিল যে পর্দার আড়ালে, আগে যেটা আগেও স্বাধীনতাটা ছিল সেটা পর্দার আড়াল থেকে, এখন সেটা হচ্ছে সরাসরি, এবং সরাসরি অফিসে গিয়ে হুমকি, আমার সহকর্মীর চাকরি, অমুকে কে চাকরি, ওই প্রতিষ্ঠানের মালিক নির্ধারণ করবে কার চাকরি থাকবে কি থাকবে না, মালিক পক্ষকে যাইয়া থ্রেট করে আসে অমুকে চাকরি রাখবেন, অমুকে চাকরি রাখবেন না। এবং এক ধরনের মিডিয়া দখল বাণিজ্য চলছে, পদ পজিশন বাণিজ্য চলছে। যারা মানে মতাদর্শের বাইরের যারা আছে, আওয়ামী মতাদর্শের আছে, তাদের চাকরি রাখতেই পারবে না সেই সমস্ত প্রতিষ্ঠানে, সরাসরি হস্তক্ষেপ করছে। যার কারণে আওয়ামী মতাদর্শের অনেক সহকর্মীরা এখন বেকার, তারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের চাকরিগুলো খেয়ে ফেলছে। এবং ওই সমস্ত মালিক পক্ষ তাদের সদিচ্ছা ভালো রিপোর্টারকে রাখার জন্য যদি চেষ্টাও করে, শুধু ওই হুমকি দামকির ক্ষেত্রে সরাসরি তথ্য মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে, সরাসরি উপদেষ্টা হস্তক্ষেপ করতেছে, সরাসরি এই যে সমন্বয়ক সার্জি সাসনাতেরা হস্তক্ষেপ করতেছে। এবং আমরা দেখলাম যে সময় টেলিভিশনে ওরকম যাইয়া সরাসরি করছে। মালিক পক্ষ এরকম এখন ভয় পাচ্ছে যে তারা কীভাবে প্রতিষ্ঠানটা চালাবে। না, এইটার একটা বক্তব্য কিছুদিন আগে ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে মানব জমিনের সম্পাদক শ্রদ্ধেয় মতিউর রহমান চৌধুরী তিনি বলেছেন যে আগে এক ধরনের ছিল, এখন আবার একটা মবের নিউজ ছাপতে গিয়ে মবের ভয় করতে হচ্ছে, যে মব জাস্টিস হবে, মবের লোকজন এসে হুমকি দিবে, সেটা হচ্ছে। কিন্তু আমার আরেকটা কোশ্চেন একেবারে শেষের দিকে, আমি মনে করি মতিউর রহমান চৌধুরী ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এবং সে যেটা বলছে 100% সত্য। কারণ হচ্ছে তারা একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে যারা যে পরিস্থিতির শিকার হচ্ছে, এবং তার ভিতর থেকে সেই চাপা জিনিসটা সে প্রকাশ্যে বলে দিচ্ছে, প্রকাশ করেছে, এবং তার মতো প্রকাশ করতে অন্যরা হয়তো পারছেন না, কিন্তু তাদের হৃদয়টা খেয়ে যাচ্ছে, তাদের হৃদয়ের ভিতরে কষ্ট আছে যে আমি সংবাদপত্র চালাবো, আমি কিভাবে চালাবো আমার সংবাদপত্র, সেখানে এই ধরনের প্রকাশ্য হস্তক্ষেপ, প্রকাশ্য জীবনের নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতা থাকতে হয় আমি সংবাদপত্রে কাজ করা থাকা অবস্থায়। না সেটাই। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে, শুধু আপনি বললেন যে আপনার ভাষ্যেই বললেন যে আওয়ামী মতাদর্শী লোকজন, সাংবাদিক, আপনি নিজেও মানে একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের সাথে আপনি ইনভলভ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে সাংবাদিকতার পাশাপাশি যদি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে কেউ, তাহলে তার সংবাদে বস্তুনিষ্ঠতায় প্রভাব পড়ে কিনা, মানে পক্ষপাতিত্ব অটোমেটিক্যালি আসে কিনা, এবং আপনি কি মনে করেন যে এটা সমীচীন যে সাংবাদিক তো শুধু একদম আপামর দল মত নির্বিশেষে সাধারণ মানুষের কথা বলবে, কিন্তু সাংবাদিক কি আসলেই এই সরাসরি পক্ষপাতিত্ব কোনো রাজনৈতিক দলের মতাদর্শ মানে মেনটেন করতে পারে কিনা আর কি? দেখেন, এই দেশের রাজনৈতিক কারণেই সংবাদপত্রের জন্ম হয়েছে,
রাজনৈতিক নেতাদের হাত থেকে সংবাদপত্রের জন্ম হয়েছে এবং রাজনৈতিক কর্মীটার হাত ধরে সাংবাদিকতার জায়গাটা তৈরি হয়েছে। আমরা যদি বলি আমাদের যদি অতীতের যত মুরব্বীরা আছে, যারা সংবাদের যে গুরুজনরা আছে, তারা প্রত্যেকে কিন্তু রাজনীতির সাথে জড়িত ছিল এবং আমি বলতে পারি তারাও সাংবাদিকতা করেছে, কিন্তু তাদের সাংবাদিকতার ক্ষেত্রে যে রাজনৈতিক প্রভাব পড়ে নাই। আচ্ছা, মানে রাজনীতির জায়গায়, সংবাদপত্রটা সাংবাদিকতার জায়গায়। আমার এখন যে জায়গাটা তৈরি হচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক প্রভাবটা পড়ে। কেন রাজনৈতিক প্রভাবটা পড়ে? এর জন্য শুধু যে ওই সাংবাদিক বা ওই রাজনৈতিক ব্যক্তি দায়ী তা না, এর জন্য মালিক পক্ষও দায়ী। কারণ মালিক পক্ষ যখনকার, আমরা সংবাদপত্রের মালিক কারা? যখন একজন ব্যবসায়ী যখনকার এক সংবাদপত্রের মালিক হয়, তখন তার ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধার জন্য যে রাজনৈতিক পক্ষটাকে সাপোর্ট দেওয়ার দরকার, যে তার রিপোর্টারকে তার সেই দিকে কাজ করতে হচ্ছে, যার কারণে তার পলিটিক্যাল প্রভাবটা কিন্তু ওই নিউজের ভিতরে চলে আসতেছে অটোমেটিক্যালি। আমি যদি সাংবাদিকতা করি, আমি যদি মনে করি সাংবাদিকতার জায়গায় সাংবাদিকতা করব, রাজনীতির জায়গায় রাজনীতি করব, তা আমি আমার সাংবাদিকতার ক্ষেত্রে আমি কখনো এই জায়গাটায় রাজনৈতিক প্রভাবটার জায়গাটা আমি দেখি নাই। কারণ আমার নিজের হাত ধরে আমি দুদক বিটে আমি নিউজগুলো করেছি। আমি অসংখ্য আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সাবেক এমপির বিরুদ্ধে ধারাবাহিক সিরিজ করেছি। কারণ আমি সাংবাদিকতার জায়গায় সাংবাদিকতা, আবার পলিটিক্যাল জায়গায় পলিটিক্যাল কথাবার্তা। কারণ প্রত্যেকটা মানুষ কেউ নিরপেক্ষ না, সবার ভিতরে কেউ সরাসরি, কেউ হলো ভিতরে। এই কারণেই কিন্তু আমার জায়গাটা একেবারে স্পষ্ট সাংবাদিকতার জায়গায় সাংবাদিকতা করি, আর পলিটিক্যাল জায়গাটা পলিটিক্যাল করি। এখন আমার সহকর্মীরা যদি মনে করে যে ও পলিটিক্স করে, যার কারণে ওর এখানে প্রভাবটা পড়ে, তো আমি মনে করব যে আমার সংবাদপত্রের কাজের পর্যালোচনাটা তারা যখনকার দেখবে, তখন তাদের এই ধারণাটা মিথ্যা প্রমাণিত হবে। ধন্যবাদ জামাল ভাই, আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমরা আসলে জামাল ভাই সিনিয়র সাংবাদিক, তার বিরুদ্ধে যে হত্যা মামলা, মিথ্যে মামলা এবং সেই মামলায় গ্রেপ্তার, কারাবরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা সমালোচনা এবং একই সঙ্গে সাংবাদিকতা ও রাজনৈতিক কর্মকাণ্ড সব মিলিয়ে জামাল ভাইয়ের অভিজ্ঞতাটা আমরা আসলে শুনলাম। আমরা আসলে চাই যে সাংবাদিকতাটা, প্রফেশনালিজমটা বজায় রাখুক সবাই। মানে বাংলাদেশের যেভাবে আসলে মানে পন্থী তৈরি হচ্ছে সাংবাদিকতায়, সেইটার বাইরেও পন্থীটার চাইতেও প্রফেশনালিজমটা টিকিয়ে থাকুক, সেটাই আমাদের কাম্য। এবং যেইভাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পর এখন সবচেয়ে বেশি স্বাধীন গণমাধ্যম স্বাধীনভাবে তাদের খবর প্রকাশ করছে, সেইটাও শুধু কথায় না হয়ে সেটা কাজে প্রমাণ হোক। সেইটা আমরা তখনই দেখব যখন দেখব যে এই যে 200-250 সাংবাদিকের বিরুদ্ধে অকারণে হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, সেই মামলাগুলো উইথড্র হবে। তখনই বুঝতে পারবো যে আসলে সংবাদপত্রকে এই সরকার, অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিচ্ছে, স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে। যদি একই সঙ্গে শুধু মুখের কথা হয় এবং মামলাগুলো ঠিকই চলে এবং এরকম জামাল ভাই যেভাবে হয়রানির শিকার হয়েছেন, সেই হয়রানি যদি চলতে থাকে, তাহলে আসলে সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা কোনোভাবেই বলা যাবে না। আপনারা আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।